ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবুল কাশেম। Stella featuring next level. Well done, side by side fridge. প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। সেই ইউরোপীয় ইউনিয়নে গত এক বছর ধরে আমাদের যে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, তার দাম কমে যাচ্ছে। এবং আমরা যদি দেখি যে গত অগাস্ট থেকে যখন থেকে যুক্তরাষ্ট্র রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর করেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশের উপর, বিশেষ করে হচ্ছে ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম সহ তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর উপরে, তারপর থেকে হচ্ছে ইউরোপে দাম কমার পাশাপাশি হচ্ছে বাংলাদেশের রপ্তানিটাও কমে যাচ্ছে। এর আসলে কারণ কি, বাংলাদেশের রপ্তানি সিচুয়েশন ইউরোপে কেমন, অন্য দেশগুলির কেমন, এই বিষয়ে টিভিএসে আজকে একটি বিশেষ নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকের যে স্টোরি, যে এখানে কয়েকটা পার্ট আছে, দুইটা পার্ট। একটা হলো যে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি লাস্ট 6 মাসে কমছে, যদিও আগের 6 মাসে ভালো ছিল। আরেকটা হচ্ছে ইউরোপে তৈরি পোশাকের দাম কমে যাচ্ছে। আমরা যদি এই দাম কমার কি কারণ, এটা সম্পর্কে প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এবং এই দাম কমার মধ্যে বাংলাদেশের পোশাকের দামই কি শুধু কমছে, নাকি অন্যান্য দেশগুলোরই কমছে? কার কেমন কমছে? ধন্যবাদ কাশেম ভাই। যেটা আপনি বলছিলেন যে এটি কিন্তু গত 2025 সালের আমরা যদি হিসাবটা করি, সর্বশেষ যেই বছর গেল 25 সালের প্রথম 6 মাস কিন্তু ইউরোপে বাংলাদেশের গ্রোথ ভালো ছিল। এটি সম্ভবত 12-14% বা তারও বেশি ছিল বাংলাদেশের গ্রোথ। কিন্তু আমরা যখন শেষ 6 মাস আমরা হিসাব করি আমাদের ইপিবির তথ্য অনুযায়ী, তাহলে আমরা দেখি যে ইউরোপের বাজারে 4%-এর মতো বাংলাদেশের এক্সপোর্ট কমে গেছে। আর পুরো 25 সাল যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সব মিলিয়ে 4 বা 5%-এর মতো আমাদের গ্রোথ আছে এক্সপোর্টে, মানে আগের বছরের একই সময়ের তুলনায়, 24 সালের তুলনায় 25 সালে। কিন্তু যেই আলোচনাটা আমাদের এখানে এসেছে যে দাম কমে গেছে, এই সময়টায় বাংলাদেশ প্রায় 5%-এর মতো ইউরোপের বাজারে পোশাকের দাম, মানে হচ্ছে ইউনিট প্রাইস, আমরা যদি পার কেজিতে আমরা হিসাব করি, সাধারণত পার কেজিতেই হিসাব করা হয়, সেখানে এই অ্যাভারেজ প্রাইস কমে গেছে প্রায় 5%। এখন বাংলাদেশের কমেছে না, ইউরোপের টোটাল ইউরোপ ইম্পোর্ট আমরা যদি হিসাব করি, ইউরোস্ট্যাটের একটি তথ্য আছে, ইউরোপের অ্যাপারেলের যে হিসাবটা যারা করে তাদের তথ্য অনুযায়ী গোটা ইউরোপের বাজারেই অ্যাপারেল পণ্যের বা পোশাক পণ্যের দাম কমে গেছে 10% বা 10%-এর কিছু বেশি। তো এখানে ইউরোপের বাজারে কিন্তু অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ হলো চায়না। তো চায়নার কমেছে বেশি, অনেক বেশি। বাংলাদেশের কমেছে, ইন্ডিয়ার কমেছে, ভিয়েতনাম বাদে অন্যান্য যে মেজর যে এক্সপোর্টিং কান্ট্রিগুলা ম্যাক্সিমামেরই কমেছে। এখন প্রশ্ন হলো, এই যে প্রাইসটা কেন কমে গেল, বা জুলাইয়ের আগ পর্যন্ত এক রকমের গ্রোথও ভালো ছিল, এরপর এসে গ্রোথও কমে গেল। যেটি আপনি আপনার বক্তব্যের শুরুতে কিছুটা বলেছেন যে ইউরোপের বাজারে আপনার খেয়াল আছে আগস্ট থেকে পুরো দমে এই যুক্তরাষ্ট্রের বাজারে যে ট্যারিফটা ইম্পোজ হলো, তখন চায়না এবং ইন্ডিয়ার উপরে তুলনামূলক বেশি ট্যারিফ, অনেক বেশি বাংলাদেশের তুলনায়, বাংলাদেশ এবং ভিয়েতনামের কাছাকাছি। তো যখন বেশি ট্যারিফ হলো, তখন যেটা হলো, আমেরিকা কনজিউমাররা বা আমেরিকার বায়ার যারা, তারা চায়না, ইন্ডিয়া থেকে, বা বিশেষ করে চায়না যেহেতু বড় রপ্তানিকারক, ইম্প্যাক্টটা তাদের বেশি এসেছে, সেখান থেকে তারা কিছুটা প্রেশারে পড়ে গেছে, অর্থাৎ সেখান থেকে ইম্পোর্ট কিছুটা কমেছে চায়না এবং ইন্ডিয়া থেকে। আমরা যেটা দেখলাম যে চায়নার ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমে গেছে। তো যেটা হয়েছে, আমরা রপ্তানিকারকদের সঙ্গে কথা বলেছি, আমরা এক্সপার্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যেহেতু এই দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারে প্রেশারে পড়ে গিয়েছে, ফলে তারা এটাকে অফসেট করার জন্য, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য, রপ্তানিটা স্বাভাবিক রাখার জন্য তারা ইউরোপের বাজারে একটু বেশি করে মুভ করেছে। তো যখন তাদের চাহিদা, ইউরোপে আমরা আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, ইউরোপের চাহিদা কিন্তু সেভাবে বাড়েনি। গত বছর আমরা হিসাব করে দেখলাম 25 সালে মাত্র 2%-এর মতো তাদের গ্রোথ হয়েছে ইউরোপে ইম্পোর্ট টোটাল পোশাকের। ভলিউমে যদি বলি, ভলিউমে আরও বেশি, কিন্তু প্রাইসে, ওভারঅল প্রাইসে, কিন্তু যখন ইউনিট প্রাইসে বললাম, ইউনিট প্রাইস যেটা বললাম যে কমে গেছে। এখন যখন সবাই এই চায়না, ইন্ডিয়ার মতো দেশগুলো যখন সেখানে বেশি করে রপ্তানির জন্য চেষ্টা করলো, স্বাভাবিকভাবে এটা তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা ইস্যু। যখন সাপ্লাইটা বেশি আসছে, সেখান থেকে তারা বেশি রপ্তানি করতে চাচ্ছে, তখন সেখানকার বায়াররা স্বাভাবিকভাবে দাম কমিয়ে দিবে। একটা হচ্ছে তার অনেক বেশি চাহিদা নেই, অনেক বেশি চাহিদা থাকলে
সেটি হয়তো একটা হতে পারতো, কিন্তু যেহেতু চাহিদা স্বাভাবিক আছে বা খুব বেশি নাই, যেমন জার্মানি বা আরও কিছু দেশ আছে সেখানে চাহিদা বাড়েনি, বরং তাদের কমে গেছে, তাদের ইম্পোর্ট কমে গেছে। ফলে যেটা হলো ওভারঅল দামটা কমে গেছে, দামের মধ্যে এসে এটা, এবং সেই দাম কমার প্রেশারটা বাংলাদেশের উপরে এসে পড়েছে, যার কারণে আসলে বাংলাদেশের এই যে আমরা এখন যেটা দেখলাম যে 4% বা 5%-এর মতো ইউনিট প্রাইস কমে গিয়েছে, সেটি হলো আসলে। আচ্ছা, এখানে আপনার বক্তব্য থেকে ক্লিয়ার যে যেহেতু হচ্ছে আমেরিকা, চীন এবং ইন্ডিয়ার উপরে অনেক বেশি এই সময় ট্যারিফ ছিল, তো তারা আমেরিকায় রপ্তানি না করে তারা হচ্ছে যে ইউরোপে রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে এবং তারাও দাম কমাইছে তাদের প্রোডাক্টের, বাইরেও সুবিধা নিচ্ছে। কিন্তু এখন আমরা দেখলাম যে ইন্ডিয়ার উপরে ইউএস ট্যারিফটা কমে গেছে, 18%-এ চলে আসছে, কিন্তু চায়নার সাথে এখনো সম্ভবত ফাইনাল হয়নি। তো সামনে ইউরোপের বাজারে আমাদের ব্যবসায়ীরা কি প্রসপেক্ট দেখতেছে? এটা কি মানে অনেকটা সেই এখনকার মতো ধোঁয়াশাই থাকবে, নাকি সামনে উজ্জ্বল আলোর রেখা আছে? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে শর্ট টার্মে যদি আমরা চিন্তা করি আগামী 4-5 মাসে, যেহেতু তার তো লম্বা সময় ধরে এটি টানতে পারবে না, এই 4-5 মাস পরে হয়তো প্রাইস কিছুটা গেইন করতে পারে। এটি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য হচ্ছে আগামী 5-6 মাস পরে কিছুটা এই প্রাইস যেটা কমে গিয়েছে সেটা কিছুটা গেইন করবে। কিন্তু স্পেশালি বাংলাদেশের জন্য এটা সুখবর নেই। সুখবর এই কারণে নেই, কারণ হচ্ছে আপনি জানেন যে ইন্ডিয়ার সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে, ইন্ডিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হয়েছে, ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি হয়েছে। ফলে ইন্ডিয়া, ভিয়েতনামের মতো দেশগুলো ইউরোপের বাজারে এখন শুল্কমুক্ত সুবিধা রপ্তানি করতে পারবে আগামীতে। একই সময়ে বাংলাদেশ যে সুবিধাটা ইউরোপে পাচ্ছে সেটি হতে, অর্থাৎ বাংলাদেশের উপরে এখন একটা বাড়তি প্রেশার চলে আসবে। ইন্ডিয়াকে বা ভিয়েতনামকে যদি এখন 10-12% ইউরোপের বাজারে শুল্ক দিয়ে তাদের পোশাক রপ্তানি করতে হয়, মানে তাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে, ফলে এটা বাড়তি একটা বাংলাদেশ একটা, যেহেতু বাংলাদেশকে শুল্ক দিতে হতো না, ফলে একটা সুবিধা পেত। এখন তাদের যদি জিরো হয়ে যায়, ফলে বাংলাদেশ তাদের সঙ্গে বাড়তি প্রতিযোগিতায় পড়বে, যার কারণে আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আসলে এটা আগামী মধ্যমেয়াদে, অর্থাৎ 2-5 বছরের মধ্যে আমরা যদি বিবেচনা করি, তাহলে বাংলাদেশ ইউরোপের বাজারে একটা প্রেসারে পড়তে যাচ্ছে। তো এই সময়টা হয়তো বাংলাদেশকে অন্য এফটিএ, বাংলাদেশকে হয়তো চিন্তা করতে হবে, যদি তারা ইউরোপের সঙ্গে এফটিএ বা এরকম কোনো কিছু করে বাংলাদেশ জিরোতে, কারণ আপনি জানেন আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি এই বছর, আরও 3 বছর হয়তো আমরা পাবো, কিন্তু এরপর যদি এই পরিস্থিতি যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমরা যদি উল্টো ডিউটি দিয়ে সেখানে প্রবেশ করতে হয়, তাহলে পরিস্থিতি যেটা দাঁড়াবে, ইউরোপের বাজারে ইন্ডিয়া, ভিয়েতনামের মতো আমাদের প্রধান কম্পিটিটর কান্ট্রিগুলা শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করবে, আর আমাদের পণ্যে 10-12% শুল্ক বসে যেতে পারে, ফলে আমরা দ্বিগুণ প্রেসারে পড়ে যাব। তো ফলে এই বিষয়টা এখন আমাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ, যে আমাদের প্রাইসে আসলে আমরা সামনে প্রেসারে পড়তে পারি। এখানে আরেকটা বিষয় আপনি হয়তো জানেন যে গ্র্যাজুয়েশনের পরেও হচ্ছে আমরা 29 সালের পরে হচ্ছে আমাদের জিএসপি প্লাস পাওয়ার একটা সুযোগ আছে ইউরোপীয় ইউনিয়নে, কিন্তু সেখানে হলো তার ইউরোপীয় ইউনিয়ন যে শর্ত দিচ্ছে তাতে আমাদের আরএমজিটা সেখানে হচ্ছে এই বেনিফিটটা পাবে না। সরকারের দিক থেকে এটা একটা নেগোসিয়েশন কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় চলছিল, কিন্তু আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এই নেগোসিয়েশনটা খুব একটা অগ্রগতি দেখিনি। এ বিষয়ে ব্যবসায়ীদের কোনো বক্তব্য হ্যাঁ, আছে? ওই আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ জিএসপি প্লাসের আওতায় যে সুবিধা পাওয়ার কথা সেটি পাবে না, কারণ হচ্ছে তারা টোটাল যে ইম্পোর্ট করে কোনো একটা সিঙ্গেল দেশ থেকে যারা শুল্কমুক্ত সুবিধা পাবে, সেখানে সার্টেন পার্সেন্টেজের বেশি যদি এক্সপোর্ট হয়, তাহলে সেই দেশটা সুবিধা পাবে। বাংলাদেশ সেটি এক্সিড করে যায়, অতিক্রম করে যাচ্ছে, ফলে বাংলাদেশের ওই সুবিধা পাওয়ার পসিবিলিটি কম এখনকার এই মেকানিজম যদি থাকে। এখন ইউরোপ আসলে কি করবে সেটি এখনই বোঝা যাচ্ছে না, তারা এটি নিয়ে কাজ করছে, ফলে আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। এবং নতুন সরকার বাংলাদেশে আসছে, আগামী 2-1 দিনের মধ্যেই তারা শপথ নেবে। তো নিশ্চয়ই নতুন সরকার, যেহেতু গত এই ইন্টারিম সরকারের সময় তেমন অগ্রগতি হয়নি, নতুন সরকার যেহেতু গণতান্ত্রিক একটা সরকার এসেছে, ফলে এখন আশা করা যাচ্ছে যে এই সরকার নতুন করে নিশ্চয়ই ইউরোপের সঙ্গে, আমেরিকার সঙ্গে অথবা অন্যান্য যে ব্লকগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করবে এটার কিভাবে একটা সমাধান করা যায়। আমরা একদম শেষ সময় চলে আসছি, আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে আমাদের যুক্তরাষ্ট্র, ইউরোপের পরেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার, সেখানে আমাদের আরএমজি বা ওভারঅল যে এক্সপোর্টের সিনারিটা কেমন? আচ্ছা, আমি এই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট করে একটু বলে নিই। আমাদের এখন এক্সপোর্টার পোশাক রপ্তানিকারক যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে সরকারের কাছ থেকে
তারা পলিসি সাপোর্ট বহু আগে থেকেই চান, তারা এখনও আসলে এই পরিস্থিতিতে পলিসি সাপোর্ট চান। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে এই অবস্থা টিকে থাকতে হলে আসলে তাদের যেটা করতে হবে যে প্রোডাক্টিভিটি বাড়ানো, অর্থাৎ চীন, ভিয়েতনামের মতো দেশগুলো আমাদের চেয়ে প্রোডাক্টিভিটিতে অনেক এগিয়ে আছে, আমরা এই দিক থেকে পিছিয়ে আছি। ফলে সরকারের পলিসি সাপোর্টের পাশাপাশি নিজেদের যে ফ্যাক্টরি লেভেলে যে প্রোডাক্টিভিটি এটিকে বাড়াতে হবে, না হলে ইন্টারন্যাশনাল মার্কেট এখন প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হবে। এরপরে আপনি যে বিষয়টি বললেন যে যুক্তরাষ্ট্রের বাজারেও আমাদের খুব একটা ভালো নয়। আমাদের কিন্তু আমরা যদি গত 6 মাস হিসাব করি তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পোশাক রপ্তানি বাড়েনি, বরং কিছুটা কমে গিয়েছে। এবং যুক্তরাষ্ট্রের বাজারেও কিন্তু একইভাবে পোশাকের দর কমছে, আমাদের রপ্তানিকারক দ্বারা বলছেন। তার অর্থ হচ্ছে যে ইউরোপের পাশাপাশি একই প্রেসারে বাংলাদেশ আছে। যেহেতু যুক্তরাষ্ট্রে বাড়তি ট্যারিফ, আপনি জানেন আমরা আগে প্রায় 16% ট্যারিফ ছিল, নতুন করে 20% হওয়ার পরে সেটি এখন 36% মতো হয়ে গেছে পোশাকের ক্ষেত্রে। ফলে যদি দামটা বেশি বাড়ে সেখানে স্বাভাবিকভাবে ইনফ্লেশনের কারণে এই চাহিদাটা কিছুটা কমবে। আগে যিনি 5টা পোশাক কিনতেন তিনি এখন 4টা পোশাক কিনবেন, তাই হচ্ছে। ফলে যেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানিকারকরা সেখানেও একটা প্রেশারের মধ্যে পড়ে গিয়েছেন। এখন বাংলাদেশকে ইউরোপ, আমেরিকার বাইরে অন্য যে বড় বাজারগুলো আছে, কানাডা, আপনার যুক্তরাজ্য অথবা অস্ট্রেলিয়া বা আরও যে নন ট্রেডিশনাল মার্কেটগুলো আছে জাপানের মতো, সেখানে মনোযোগ দিতে হবে। নতুন সরকার আসার পরে ইন্ডিয়াতে আমাদের যে একটা ইন্ডিয়ার সঙ্গে আমাদের এক ধরনের টেনশন ছিল, সেটিও নিশ্চয়ই সরকার বিবেচনা করবে, টেনশন কমিয়ে এনে দুই দেশের মধ্যে বাণিজ্য যাতে বাড়ানো যায়। তাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করছি যেমন বেশি, আমরা যাতে এক্সপোর্টও ভালো করতে পারি, বিশেষ করে আমাদের প্রধান রপ্তানি পণ্য পোশাক, সেখানে আসলে এখন মনোযোগ দিতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে হচ্ছে ইউরোপ এবং আমেরিকার বাজার এবং আমাদের যে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক সেটার হচ্ছে রপ্তানির সিচুয়েশন এবং দাম পরিস্থিতি সম্পর্কে জানলাম। আসলে আমাদের যেহেতু তৈরি পোশাকের বাইরে আমাদের মেজর কোনো রপ্তানি পণ্য নেই, ফলে গ্লোবাল মার্কেটে বা ইউরোপ আমেরিকায় এই পণ্যের চাহিদা কমলে, পণ্যের দাম কমলে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা কনসার্নের বিষয় সত্যিকার অর্থেই। তো সেক্ষেত্রে রিয়াদ যেটা বলছিলেন যে আমাদের আসলে এই মূল দুইটা বাজারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না থেকে আমাদের অন্য বাজারের দিকে মনোযোগ দিতে হবে। একই সাথে হচ্ছে আমাদের আরও রপ্তানি বহুমুখীকরণ, আমাদের আরও এমন কিছু পণ্য কে সামনে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে আরএমজির পাশাপাশি ভালো রপ্তানি আমরা করতে পারি। সরকার অনেক দিন ধরেই চেষ্টা করছে কাগজে কলমে মুখে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। আমাদের গার্মেন্টসের বিকল্প কোনো রপ্তানি পণ্য আমরা এখনও তৈরি করতে পারিনি। আমাদের যে নতুন সরকার আসছে তারা নিশ্চয়ই নতুন নতুন প্ল্যান বা উদ্যোগ নিয়ে আসবে এবং সফলতা পাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।